21 তারিখে কিন্তু জামাতে ইসলামীর আমির বরিশাল সফরে ওনার রাজনৈতিক প্রোগ্রাম শেষ করে চরমনের পীর সৈয়দ রেজাউল করিমের সাথে দেখা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তো ঠিক এর এক সপ্তাহ যায়নি, এর মধ্যে আজকে আপনাদের দলের সাথে একটি বৈঠক হলো সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের। তো একদিকে যেমন জামাতের সাথে আপনাদের এক ধরনের আপনাদের দীর্ঘদিনের জোটসঙ্গী ছিল দলটি, তো আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে এবং আমরাও লক্ষ্য করছি। তো সেই সময়ে জামাতের আমিরের এই তার সাথে দেখা করা, তারপর আপনাদের সাথে আজকের বৈঠক, খুব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের দলের অবস্থানটা কি, কেন আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আপনারা দেখা করলেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আপনার জোট বলেন, অ্যালায়েন্স বলেন, এটা একটা মানে নতুন কোনো বিষয় না। এটা অনেক দিন ধরেই আপনার এই ধরনের জোটের রাজনীতি আছে, জোটের নির্বাচনও আছে। আমরা যদি 18 সালে শেখ হাসিনা লাস্ট যে নির্বাচনটা করলো, মানে গত তো আমি নির্বাচনটা করলো, আমরা যে নির্বাচনটা অংশ নিয়েছিলাম, সেখানে তো আমরা জামাতকে আমাদের মার্কা পর্যন্ত দিয়েছিলাম। আমাদের মার্কায়, ধানের শীষ মার্কায় জামাতের আমির সহ তাদের প্রার্থী নির্বাচন করেছে না। সুতরাং এটা মানে নতুন কিছু নয়, এবং এটাকে খুব আলাদা করে দেখারও কিছু নেই। কারণটা হচ্ছে যে আমরা রাজনৈতিক দলগুলো আমরা মনে করি বাংলাদেশ এখন একটা সংকটের মধ্য দিয়ে ঘুরছে। এটা নির্বাচিত সরকার নেই, যদিও সরকারের পেছনে বাংলাদেশের জনগণের সমর্থন আছে, রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন না থাকলে মানে থাকলেও সরকার যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, ফলে অনেক পলিটিক্যাল ডিসিশন, অনেক কিছু তারা হ্যান্ডেল করতে তারা টাইমলি পারছেন না। ফলে দেখবেন যে অনেকগুলো আনরেস্ট হচ্ছে, অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো সরকারকে খুব ব্যতিব্যস্ত করে তুলছে, আদার দেন অন্য রুটিন জবের বাইরেও। তো সেজন্য দেশের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার দরকার। সারা পৃথিবীতেই যখন আপনার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়, গণ-অভ্যুত্থান তো হচ্ছে যে একটা মানে স্বৈরাচারী একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে যখন চ্যালেঞ্জ জানায়, এবং সেই চ্যালেঞ্জের মুখে যখন সরকার টিকতে পারে না, সরকার ক্ষমতা হারায়, সেটা যদি আমরা 60s দিকে তাকে, অন্যান্য সময় যদি নানা দেশের দিকে তাকে, সেটা আপনার মানে আপনার সাউথ আমেরিকার কথা বলেন, ইউরোপের কথা বলেন, নানা জায়গায়, বিশেষ করে ইস্টার্ন ইউরোপ, অনেক জায়গায় সরকার পরিবর্তন ঘটেছে না। তো পরিবর্তন তার ভোটের মাধ্যমে পরিবর্তন, অধিকাংশ ক্ষেত্রে আপনার পূর্ব ইউরোপে যে সমাজতন্ত্রের যে বিপর্যয়টা ঘটলো, তো সেটা তো এক ধরনের মাস আফসার্স, এটা তো স্বীকার করতে হবে আপনাকে। কিন্তু তার ফলে এর পরবর্তী করণীয়টা কি? আমরা যদি যে ভূখণ্ডের মানুষ, আমাদের বাংলাদেশের আগে তো আমরা পাকিস্তানের নাগরিক ছিলাম, তো পাকিস্তানি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের অগ্রজা যখন রুখে দাঁড়ালেন, 69-এর কথা বলছি আমি, 69 যে গণ-অভ্যুত্থান, এই জানুয়ারি মাসে তো আইয়ুব খানের পতন ঘটেছিল। 20 জানুয়ারিতে আমাদের অগ্রজ শহীদ আসাদ, তার মানে আত্মত্যাগে মধ্য দিয়ে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হলো, আইয়ুব খান সরকারের বিদায় ঘটলো। দেন যে সরকারটা ক্ষমতা টেক ওভার করলো, অর্থাৎ ইয়াহিয়া খানের গভর্নমেন্ট, তারা পাবলিকের কাছে প্রমিস করলেন যে এটা নির্বাচন দেবেন, অর্থাৎ 70-এ নির্বাচন, মানে অর্থাৎ নির্বাচন ইজ দ্য সলিউশন। গণ-অভ্যুত্থানের পরবর্তীতে সংকট মোকাবেলার জন্য হচ্ছে জনগণের নির্বাচিত সরকারের কাছে তুলে দেওয়া, মানে একটা অটোক্র্যাট গভর্নমেন্ট থেকে ডেমোক্রেটিক গভর্নমেন্টে ট্রান্সফর্ম করার জন্য একটা নির্বাচনটাই দরকার, এটাই একমাত্র পথ। সারা পৃথিবীতে তাই হয়। আপনি যদি একেবারে মানে বছর কয়েক আগের ঘটনা যদি শ্রীলঙ্কার দিকে তাকান, আমাদের দক্ষিণ এশীয় দেশ, সেই শ্রীলঙ্কাকে আমরা একটা গণ-অভ্যুত্থান দেখিনি? আমরা কি সেখানে দেখিনি প্রেসিডেন্ট প্রাসাদ কীভাবে জনগণ অকুপাই করলো? অকুপাই শব্দটা বলছি মানে প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিল জনগণ। যেমন বাংলাদেশের গণভবন বাংলাদেশের জনগণ 5ই আগস্টে দখল করে নেয়নি? ওই পালঙ্কে, স্বৈরাচারের পালঙ্কে শুয়ে কি বাংলাদেশের জনগণ পায়ের উপর পা তুলে কি দেখিয়ে দেয়নি যে দেশের মালিক জনগণ? নাকি শ্রীলঙ্কা তো একই ঘটনা ঘটেছে, কিন্তু শ্রীলঙ্কা কি হয়েছে, তারপরেই নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচিত সরকার, এটা এখন বর্তমানে প্রবাবলি একটা বামপন্থা সরকার ক্ষমতা আছে। জনগণ বামপন্থা সরকারকে বেছে নিয়েছে। ইউ হ্যাভ নাথিং টু ডু। ওখানকার ডেমোক্র্যাট বা রাইট উইং বা অন্য যে সমস্ত পলিটিক্যাল পার্টি ছিল, তাদেরকে জনগণ মানে প্রত্যাখ্যান করেছে অথবা তাদেরকে চায়নি। তারা তাদের মতন করে সরকার বেছে নেয়। জনগণ নিজেদের মতন করে শাসিত হতে পছন্দ করে, জনগণ নিজের সরকার গঠন করতে পছন্দ করে। এটাকে বলে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপুল, অর্থাৎ জনগণের ক্ষমতায়ন। জনগণ নিজেকে ক্ষমতায়িত হতে পছন্দ করে, এবং সেটার আউটবাস্টই হচ্ছে আপনার এই যে স্বৈরাচারের শাসন ব্যবস্থার প্রতিবাদে যখন গণবিক্ষোভ হয়, গণ-অভ্যুত্থান হয়।
তো বাংলাদেশে আপনার একটা গণ অভ্যুত্থান ঘটেছে 24-এ, বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছে 90-তে, এবং তারপরেই কিন্তু আপনি দেখবেন 90-এর গণ অভ্যুত্থানের পরে ফিউ মান্থসের মধ্যেই কিন্তু একটা নির্বাচন দেওয়া সম্ভব ছিল, তাই না? একটা চমৎকার নির্বাচনকে আমরা মানে জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে কি আমরা করিনি? আমরা কি সেই নির্বাচন করার জন্য কি আমরা আগে সংস্কার করেছিলাম তারপর নির্বাচনে গিয়েছিলাম? না। আপনার নিশ্চয়ই খেয়াল আছে বিচারপতি শাহাবুদ্দিন দেশের প্রধান বিচারপতি ছিলেন। তিনি মৌখিকভাবে একটা রাজনৈতিক দলগুলো একটা শর্ত দিয়েছিলেন যে তোমরা নির্বাচন করার পর আমি তোমাদেরকে একটা চমৎকার নির্বাচন দেবো, একটা ইম্পার্শিয়াল নির্বাচন দেবো। মনে রাখবেন যে এই দেশটি 9 বছর সামরিক শাসনের জাতাকলের মধ্যে ছিল এবং কোনো ধরনের ভোট ব্যবস্থাই ছিল না। আপনার এরশাদ রহমানের কি কোনো ভোট ব্যবস্থা ছিল না? তো দেখেন, শুধুই মাত্র কিছু মানুষের উইল, প্রতিজ্ঞা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেখানে তো রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ঐক্যটা কি যে আমরা একটা ফেয়ার নির্বাচন চাই, তাই না? এবং জাস্টিস শাহাবুদ্দিনকে উইদিন 3 মান্থসের মধ্যে একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো আইনের মধ্যে ছিল না, কিন্তু সবই পরবর্তী পার্লামেন্ট এগুলো সবই র্যাটিফাই করেছে। জাস্টিস শাহাবুদ্দিনকে আবার প্রধান বিচারপতি পদে ফেরত তার কাছে শর্ত ছিল, ফেরতও পাঠিয়েছেন। আমরা কিন্তু চমৎকার নির্বাচন পাইনি, পেয়েছি। কিন্তু এই চমৎকার নির্বাচন ব্যবস্থাটা অর্থাৎ জনগণের শাসন প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়েছিল, এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকতে পারত, যদি আওয়ামী লীগ যদি গত 15 বছরে সব আমার বাপের দেশটা যদি মনে না করতো, যে আমার বাপ দেশ স্বাধীন করেছে, যেটা সত্য না, যদি এই মনোভাবের মধ্যে যদি না থাকতো, যদি বলতো জনগণ ইচ্ছার উপর ছেড়ে দেয়, কখনো বিরোধী দলে যাব, কখনো সরকারে যাব, দেশটা তো পরিচালনার ব্যাপার, এটা তো মালিকানার ব্যাপার না, আমি মালিক না দেশের জনগণের, তাই না? তো ওই অ্যাটিচিউডটা থাকলে কিন্তু এত রক্তক্ষয় হতো না, এত মানে দেশের টাকা মানে 28 লক্ষ কোটি টাকা পাচার হওয়ার ব্যাপার থাকতো না। অনেক সংকটই তো আমরা ইতিমধ্যে জঞ্জাল তৈরি করেছি। তো এটা থেকেও তো আপনাকে বেরিয়ে আসতে হবে, তাই না? সেই জন্যই নির্বাচন। আপনার নির্বাচিত সরকার অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে, এবং এখন সরকার যা যা করছেন, এই যে সংস্কারের কথা বলে, মানে একটা অদ্ভুত।